ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পর্কে আমরা আলোচনা করব এখন। স্কুল থেকে তোদেরকে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছিল, তার উপর ভিত্তি করে তোরা উত্তর লিখেছিস, আমরা সেগুলো জমা নিয়েছি এবং খাতা দেখাও সম্পূর্ণ হয়েছে। এবার সেগুলো ফেরত দেবার পালা। তো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোয় তোরা যে করেছিস, তোদের উত্তর দেবার ক্ষেত্রে একটা সমস্যা ছিল। কোনটায় কত নম্বরের প্রশ্ন সেটা পাশে দেওয়া ছিল না, অর্থাৎ একের দাগের প্রশ্নগুলো তার জন্য 2 আছে না 5 আছে না 8 আছে সেগুলো দেওয়া ছিল না। তো যখন খাতাগুলো তোরা পাবি, আমরা যখন দেখে জমা দেব, তোদের তখন বুঝতে অসুবিধা হবে যে এটা কত নম্বরে আমি কত পেলাম। ওই জন্য কোন প্রশ্নে কত মার্কস এবং কিভাবে তার উত্তর লিখতে হবে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করছি এই ভিডিওতে। আমরা দেখছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক। প্রথম টাস্কটার কথা দেখি। প্রথমেই যেগুলো রয়েছে সেগুলো হলো স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে উদাহরণসহ লেখুন। বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব কেন ভুল বলা হবে। এই প্রত্যেকটার জন্য আমরা রেখেছি 2 নম্বর করে। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আগে আমরা যেভাবে পড়াশোনা করতাম, যেভাবে ইতিহাসের প্রশ্ন আলোচনা করতাম, এখন ইতিহাসের মডেলটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। শুধু কারণ ফলাফল এই সব কিন্তু দেওয়া হয় না, তার সঙ্গে অতিরিক্ত কিছু করতে দেওয়া হয়। সেই জন্যই নিজের একটা ভাবনা, নিজের একটা জ্ঞানের বা বোধের বহিঃপ্রকাশ সেই উত্তরে দেখা যায়। সেটা নিজেকে করতে হয়, যেটা শুধু মুখস্থ করে হয় না। এই বিষয়টা বোঝানোর জন্যই আজকের এই আলোচনা। স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে উদাহরণসহ লেখো। তার মানে আমাদের কি করতে হবে না, স্মৃতিকথাগুলো থেকে আমরা কি কি পাই সেগুলো সম্পর্কে লিখতে হবে এবং উল্লেখযোগ্য কতগুলি স্মৃতিকথার উদাহরণ দিলে আমরা পূর্ণ নম্বর পাব। বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করা। এখানে বিশ্লেষণ করে আমাদের দেখাতে হবে যে এই নবজাগরণ শুধু কলকাতা শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কলকাতা শহরের বাইরে এর যে কোনো প্রভাব ছিল না, এইটাই বিশেষত তুলে ধরতে হবে। অর্থাৎ নবজাগরণের শুধু বৈশিষ্ট্যগুলো তুলে দিলাম তা বললে কিন্তু হবে না। আলোচনাটা করতে হবে কলকাতা কেন্দ্রিকতা নিয়ে, অর্থাৎ এটা শুধু কলকাতার সঙ্গে সংযুক্ত ছিল, এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে তুলে ধরতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ যেটা করতে হবে, এই প্রশ্ন দেখেই আমরা বুঝতে পারছি, প্রথম 15 মিনিট প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাব, 15 মিনিট প্রশ্নগুলো পড়ে নিয়ে আমাদের বুঝতে হবে যে এই প্রশ্নে কী চেয়েছে। যে উত্তরটা চেয়েছে সেই উত্তরটার কনক্লুশনটা সেইভাবে সিদ্ধান্তে পৌঁছতে হবে, নয়তো কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না। চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে, এটা লিখতে গেলেও শুধু চুয়ার বিদ্রোহের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো লিখে দিলে হবে না। বিদ্রোহ হতে গেলে, এই বিপ্লব হতে গেলে কি কি পরিবর্তন আনতে হয় সেই বিষয়গুলোও তুলে ধরতে হবে। চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্যের মধ্যে যে বিপ্লবের সমস্ত উপাদান নেই সেইটা পরিষ্কার করে ব্যাখ্যা করলে আমরা এখানে পুরো নম্বর পাব। এখানে যেগুলো আমরা 2 নম্বর করে দিয়েছি সেগুলো কিন্তু পরীক্ষায় 4 নম্বর করেও আসতে পারে। তাহলে প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে এই ধারগুলো দেখে নিতে হবে কত নম্বরের উত্তর চেয়েছে। যেরকম নম্বরের উত্তর চেয়েছে সেই অনুযায়ী লিখতে হবে, এটা প্রথমত। দ্বিতীয়ত মানচিত্র। মানচিত্রে অনেকেই পেন দিয়ে করেছে, যেটা ঠিক নয়। এটা ঠিক করে মানচিত্রগুলো পেন্সিল দিয়ে করতে হবে, নির্দিষ্ট জায়গায় এই পয়েন্ট আউট করতে হবে, তবেই কিন্তু ম্যাপে পুরো নম্বর পাব। এখানে আমরা 5টা ম্যাপের এর জন্য 2.5 নম্বর রেখেছিলাম হাফ করে। পরীক্ষার খাতায় কিন্তু ম্যাপ পয়েন্টিং প্রতিটার জন্য 1 নম্বর করেই থাকবে, কিন্তু
তোদের এখানে হাফ করে দেওয়া হয়েছে, কারণ 3টে অ্যাক্টিভিটি টাস্ক থেকে আমরা একটা পরীক্ষা নিয়েছি। ফার্স্ট ইউনিট টেস্টটা হয়েছে 3টে অ্যাক্টিভিটি টাস্ককে নিয়ে, সেই জন্য আমাদেরকে একটু নাম্বার কমিয়ে কমিয়ে ধরতে হয়েছে। এরপর হচ্ছে উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। অনেক কিছু লিখতে হয়েছে, প্রত্যেকটা ছকে অনেক কিছু তোরা লিখেছিস, নাম্বার সেই তুলনায় কিন্তু কম ছিল। এই যে 5টার জন্য ছিল 5 নম্বর, এই প্রথম ছকটার 5টা ছক আছে, এর জন্য ছিল 5 নম্বর। দ্বিতীয় যে ছকটা সেটাতেও 5টা বিদ্রোহের কথা আছে, তার জন্য 5 নম্বর। তাহলে প্রথম যে অ্যাক্টিভিটি টাস্কটা সেটা আমরা কত নম্বরে নিয়েছিলাম? 3 দুগুণে 6, 6 আর 2.5 8.5, 8.5 আর 10 18.5 নম্বরের ছিল প্রথম অ্যাক্টিভিটি টাস্কটা। তোরা যখন খাতা পাবি তাতে যখন তোরা নম্বরগুলো দেখবি, তোরা এই বিষয়টা খেয়াল রাখবি যে কতর মধ্যে আমরা কত পেয়েছি। এইখানে আমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে আমরা অনেক সময় দেখলাম যে সাঁওতাল বিদ্রোহের কারণগুলো অনেকে ঠিকমতো লিখতে পারেনি। এই রকম যদি ছক থাকে তাহলে তোরা কারণের ক্ষেত্রে কি লিখবি না, যতগুলো কারণ আছে সাঁওতাল বিদ্রোহে সেইগুলোই ছোট ছোট করে পয়েন্ট করে লিখে দিতে হবে। সাঁওতাল বিদ্রোহের কারণ দিকুদের অত্যাচার, মহাজনদের শোষণ, করের বোঝা, ধর্মীয় নির্যাতন, এই রকম করে এই ছোট্ট জায়গার মধ্যে প্রতিটা মেন পয়েন্ট তুলে দিতে হবে। মনে রাখতে হবে যত বেশি পয়েন্ট আমরা দেব তত বেশি মার্কস কিন্তু ক্যারি করবে। আমরা চলে যাই দ্বিতীয় ইউনিট টেস্টে। ইউনিট টেস্ট বা দ্বিতীয় যে অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছিল তাতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেকেন্ড, এতে নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। গ্রামবার্তা প্রকাশিকা হলো একটি ব্যতিক্রমী পত্রিকা, আলোচনা করো। নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। তাহলে আমরা এইগুলোয় প্রত্যেকটার জন্য 4 নম্বর করে রেখেছি। এখানেও আমাদের প্রথম যেটা দেখতে হবে যে ইতিহাস পড়ি বা ইংরাজি পড়ি বা ভূগোল পড়ি বা অঙ্ক করি, আমাদের বাংলাটা আগে ভালো করে বুঝতে হবে। আমরা যদি বাংলাটা অর্থাৎ অর্থটা ঠিকমতো বুঝতে পারি তাহলে অঙ্কের কীভাবে অঙ্কটা সাজাতে হবে আমরা অঙ্কের সেই নির্দেশগুলো দেখে বা অঙ্কের সমস্যাটা দেখেই আমরা সাজিয়ে নিতে পারবো, যদি আমরা ঠিকমতো বুঝতে পারি। তেমনি এখানেও নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এখন প্রাসঙ্গিকতা মানে কি? প্রাসঙ্গিকতা মানে এটা কতটা যুক্তিসঙ্গত, সেই এটার গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কেই লিখতে হবে। নারী ইতিহাস চর্চার তাৎপর্য সম্পর্কেই লিখতে হবে। প্রাসঙ্গিকতা মানে হচ্ছে বাস্তবতা, যে এটার কোনো প্রয়োজন আছে কি না। এই ভাষাগুলো কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এই জন্য বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্নগুলো আমাদের ফলো করতে হবে। প্রশ্নের মানে বুঝতে পারলেই আমরা কিন্তু উত্তরটা ঠিকমতো দিতে পারবো। গ্রামবার্তা প্রকাশিকা একটি ব্যতিক্রমী পত্রিকা, আলোচনা করো। ব্যতিক্রমী পত্রিকা মানে কি? ব্যতিক্রম মানে আলাদা। তৎকালীন যুগের অন্য পত্রিকাগুলোর সঙ্গে গ্রামবার্তা প্রকাশিকার কি পার্থক্য ছিল, কি ব্যতিক্রম ছিল, মূলত সেই বিষয়টা আলোচনা করতে হবে। গ্রামবার্তা প্রকাশিকা কি কি করেছিল সেটা আলোচনা করব। আসল সিদ্ধান্ত আমাদের কি নিতে হবে যে ব্যতিক্রমী কিসে ছিল। অন্যরা যেখানে কৃষক বিদ্রোহের প্রতি অতটা নজর দেয়নি, গ্রামবার্তা প্রকাশিকা দিয়েছে। অন্যগুলো যেহেতু শহর কেন্দ্রিক ছিল, গ্রামবার্তা প্রকাশিকা সেখানে গ্রামেগঞ্জে ঘুরে গ্রাম কেন্দ্রিক একটি পত্রিকা ছিল। এই বিষয়গুলো তুলে ধরতে হবে। এইভাবেই আমরা দেখাবো যে অন্য পত্রিকার সঙ্গে গ্রামবার্তা প্রকাশিকার ব্যতিক্রমটা কী ছিল। নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। এইটা সোজাসুজি প্রশ্ন যে শিক্ষিত বাঙালিরা নীল বিদ্রোহকে কীভাবে দেখেছিল। এইটা অনেকেই খুব সুন্দর করে করেছে, প্রত্যেকটা বিষয় সুন্দর করে তুলে ধরেছে। তোদের প্রত্যেককে কিন্তু প্রশ্নগুলো আগে ভালো করে বুঝে নিয়ে তারপর উত্তরটা করতে হবে। আর তারপর যে ছকটা আছে স্কুল বুক সোসাইটি ব্রাহ্ম সমাজ একাডেমিক অ্যাসোসিয়েশন, এতে তিন নম্বর আছে। 3টে ছকের জন্য 3 নম্বর। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, তার আলাদা আর কি উদ্যোগ ছিল। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন, ব্যক্তিত্ব। এবার এটা হচ্ছে ওপেন এন্ডেড প্রশ্ন, যেখানে ব্রাহ্ম সমাজের সঙ্গে অনেক নেতা যুক্ত ছিলেন।
তাদের যে কোনো রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, যে কোনো কারোর নাম লেখা যায়। তবে দেখতে হবে যার নাম লিখব তার অন্যান্য উদ্যোগ কিছু থাকছে কি না। রামমোহন রায় লিখলে অন্যান্য উদ্যোগগুলো আমরা লিখতে পারব, কিন্তু কেশবচন্দ্র সেন তিনি আর অন্যান্য কী উদ্যোগ নিয়েছিলেন সেইগুলো আমাদের জানা থাকলে তবেই এখানে নামটা লিখব, এটা মনে রাখতে হবে। অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন, অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সঙ্গে ডিরোজিও যেমন যুক্ত ছিলেন, তেমনি এর প্রতিষ্ঠাতার কথা বলা হয়নি, এর যে কোনো ব্যক্তিত্বের সঙ্গে সংযুক্ত। তাহলে আমরা অন্যান্য ব্যক্তিত্বের কথাও বলতে পারি যারা ইয়াং বেঙ্গলের সদস্য ছিল, তাদের অন্যান্য উদ্যোগগুলো কী ছিল সেইগুলো যেন আমরা এখানে লিখতে পারি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে এইটায় আমরা কত নাম্বারের দিলাম? 3 4 12 আর 3 15। আর লাস্টেরটায় কত আছে ইউনিট টেস্টে? লাস্ট যে অ্যাক্টিভিটিটা, তাতে হিন্দু মেলা, বসুবিজ্ঞান মন্দির, তাম্রলিপ্ত জাতীয় সরকার 2 2 2 করে আছে। অনেকেই হিন্দু মেলা, বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে বড় করে লিখেছে, 4 নম্বরের মতো মনে করেছে। স্বাভাবিক, কারণ এইগুলো সম্পর্কে 2 নম্বরের প্রশ্ন সাধারণত আসে না, তাই যুক্তিসঙ্গতভাবেই বড় করে লিখেছে। কোনো বড় প্রশ্ন ছোট করে লেখার থেকে ছোট প্রশ্ন বড় করে লিখলে ক্ষতি নেই, বরং তাতে লাভ বেশি। কিন্তু বড় প্রশ্নে বড় উত্তর ছোট করে লিখলে তাতে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাই হিন্দু মেলা সমস্ত দিকগুলো যে তোদের খাতায় উঠে এসেছে, এগুলো একদম যুক্তিযুক্তভাবে উঠে এসেছে। এবার ভারত মাতার চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল, এটাই আমরা লিখেছিলাম 3 নম্বর। ছাপাখানা বিস্তার ও শিক্ষা প্রসারের সম্পর্ক সমানুপাতিক। এই বাংলা শিক্ষা বিস্তারে এই উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে বাংলা শিক্ষা বিস্তারে ছাপাখানা কিভাবে সাহায্য করেছিল এই সম্পর্কে লিখতে হবে, এটার জন্য ছিল 4 নম্বর। আর ভারতের মানচিত্রে এই স্থানগুলি নির্ণয় করো, এখানে যেগুলো আছে তার জন্য আমরা 2.5 নম্বর দিয়েছি। এইভাবে আমরা 3টে ইউনিট টেস্টে টোটাল 50 নাম্বারের 3টে অ্যাক্টিভিটি টাস্কে 50 নাম্বার করে আমরা ফার্স্ট ইউনিট টেস্টটা নিয়েছি। তোরা যখন খাতাটা দেখবি তখন এই ভিডিওটা দেখে তোরা মিলিয়ে নিতে পারবি যে তোদের কোন প্রশ্নের কত নাম্বার ছিল এবং সেটা কিভাবে লিখতে হবে। এইভাবেই তোরা কিন্তু অনুশীলন করবি, সেটা খেয়াল রাখিস।